গুড ইভিনিং এভরিওয়ান। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমি একটু ইম্পর্টেন্ট কিছু জিনিস নিয়ে এসেছি। এখন আমি রিসেন্টলি তো আমাদের এখানে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, তো কাজেই সেই ভ্যাকসিন রিলেটেড প্রচুর কোয়ারিজ, প্রচুর পেশেন্ট আমাকে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু ভ্যাকসিন নিতে পারবো কি না, বা হার্টে কোভিড হয়েছে, আমরা অনেক রেফারও পাই। প্লাস অনেক পেশেন্টও আসেন যারা ধরুন রিসেন্টলি কোভিডে আক্রান্ত হয়েছেন, বা আহ, কিছু তাদের বক্তব্য থাকে যে কিছু সমস্যা হয়েছে কি না, কিছু আহ, কি দেখতে হবে না দেখতে হবে, অনেক কোয়ারি পাই। তো সেগুলো নিয়েই আজকের ডিসকাশন করব। প্রথম যে ডিসকাশনটা আমি করতে চাই সেটা হচ্ছে যে কোভিডে কিছু আহ, জিনিসপত্র নিয়ে পরপর করে বলবো। প্রথম বলবো হচ্ছে যে কোভিডে কি কি হার্টের সমস্যা হতে পারে। নাম্বার টু হচ্ছে যে কোন ধরনের কী কী ভ্যাকসিন এখন অ্যাভেলেবেল আছে, কোনটা কার কী নেওয়া উচিত, কোনো স্পেশাল প্রিকশন নিতে হবে কি না, ভ্যাকসিনের আগে এবং পরে কোনো ভ্যাকসিন রিলেটেড কোনো সমস্যা বা কিছু মেডিসিনস বন্ধ করতে হবে কি না, কারা ভ্যাকসিন নিতে পারেন, কেন ভ্যাকসিন নিতে হবে, এবং এইসব ব্যবস্থা নিয়ে আমরা ডিসকাশনগুলো করব। তো প্রথম চলে আসি যে কোভিডে হার্টের কী কী জিনিসপত্র, কী কী সমস্যা হয়, কেন হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা সবাই জানি। দেখুন, কোভিড এতদিনে তো প্রায় 1.5 বছর 1 বছরের ওপরে হয়ে গিয়েছে। কোভিড মেইনলি হচ্ছে লাংসের ইনফেকশন, কিন্তু দেখা গেছে যে এই এমন একটি রোগ যে লাংস ছাড়াও শরীরের প্রায় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই কোভিডে কিন্তু আক্রান্ত হচ্ছে, যেহেতু কোভিডে মর্টালিটিটা এতটাই বেশি। এবার যখনই দেখা যায় যে এই কোভিডে আক্রান্তর সংখ্যা, তখন সবসময় আমরা এই কোমরবিডিটিস এই একটি বস্তু নিয়ে বা বয়স্ক লোকেদের নিয়ে খুব চিন্তিত থাকি। কেন? কারণ দেখা গিয়েছে যে যাদের হার্ট ডিজিজ থাকছে তাদের মর্টালিটি রেট 10% বেশি। মানে সাধারণ লোকের যদি করোনায় 10 জনে 100 জনে একজন মারা যায়, তাহলে কিন্তু যদি সেই পেশেন্টের হার্টের সমস্যা থাকে তাহলে মৃত্যুর সম্ভাবনা প্রায় 10% বেড়ে যায়। এবং যদি সেই পেশেন্টগুলোর হাইপার টেনশন বা ব্লাড প্রেশারের সমস্যা থাকে তাহলে 7% ইনক্রিজ হয়ে যায়। তো সেই জন্যই আমরা এই হার্ট পেশেন্টস বা হার্ট ইকুইভ্যালেন্ট যা ডিজিজগুলো আছে, যেমন ধরুন কিডনি ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস, এইসব রোগগুলো যাদের থাকে তাদের কিন্তু আমরা অনেক একটু স্পেশাল প্রিকশন নিয়ে দেখি, এবং এই পেশেন্টগুলোকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে বা খুব কশাসলি আমরা এই পেশেন্টগুলোকে প্রিকশনের জন্য এবং যখন মনিটরিং করা হয়। এবং দেখা গেছে যে কোভিডের যখন ইনফেকশনগুলো হয়, কিছু কিছু স্টেজের মধ্য দিয়ে কোভিডের ইনফেকশন হয়। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, ইউজুয়ালি এই 3টে স্টেজ দিয়ে কোভিডের ইনফেকশনটা হয়। স্টেজ 1 মানে যখন আর্লি ইনফেকশন হয়েছে, কোভিড ইনফেকশনটা জাস্ট প্রথমে নাক দিয়ে ঢুকে আস্তে আস্তে লাংসের দিকে যাচ্ছে, এটা হচ্ছে প্রথম আর্লি ইনফেকশন। এটা ইউজুয়ালি 6 days to 8 days মতন হয়। কিন্তু রিসেন্টলি দেখা গেছে যে এই ডোজটা, এইবারকার যে স্ট্রেনগুলো এসছে, এটাতে কিন্তু এই আর্লি স্টেজটা অনেকটা কমে এসছে। আমরা দেখতে পাচ্ছি এখন রিসেন্টলি 3-4 দিনের মধ্যেই কিন্তু রোগটা সিভিয়ার হয়ে যাচ্ছে, যেটা আগের বছর প্রায় 6 to 8 days পরে বা 6 থেকে 8 দিন পরে হচ্ছিল, সেটা কিন্তু এখন 3 থেকে 4 দিনের মধ্যে হচ্ছে। নেক্সট স্টেজ আছে পালমোনারি, এবং সবার শেষে আছে হাইপার ইনফ্লামেটরি রেসপন্স বা সাইটোকাইন স্টর্ম রেসপন্স। এবং এই পালমোনারি এবং হাইপার ইনফ্লামেটরি যে রেসপন্স, এই দুটো রেসপন্সের সময়ই কিন্তু ইউজুয়ালি আমাদের কার্ডিয়াক অ্যাফেকশনটা হয়। এবং অ্যাকুট কার্ডিয়াক ইনজুরি যদি হয়ে যায় তাহলে কিন্তু, যেটা আগেই বললাম, যে 10 times ইনক্রিজ অফ দ্য ডেথ হয়। আচ্ছা, এইবার আসি কেন হচ্ছে। দেখুন, অনেক মেকানিজম আসে যেটা দিয়ে কিনা আমরা এটা বলতে পারি যে কেন হার্ট ধরছে। মোটামুটি 4টের মতন এখন অবধি মেকানিজম পাওয়া গিয়েছে। প্রথম কথা হচ্ছে যে একটা সিভিয়ার অ্যাকুট ইনফ্লামেটরি সিনড্রোম, মানে ইনফেকশনটা হয়ে শরীরে তার এগেনস্টে যে রেসপন্সটা দিচ্ছে, শরীরের ন্যাচারাল ইমিউনিটি, আমাদের শরীরে যে কোনো ইনফেকশন ঢুকলেই যে ইমিউনিটিটা দেয়, সেই ইমিউনিটি হয়ে একটা ইনফ্লামেটরি রেসপন্স হয়ে সেখান থেকে একটা সমস্যা হচ্ছে। একটা হচ্ছে কোভিডে আমরা সবাই জানি যে অক্সিজেন খুব কমে যায়, এবং অক্সিজেন
আচ্ছা, আমি কিছু কোশ্চেন পাচ্ছি যেগুলোর রিপ্লাইগুলো আমি সব আগে আমার বলাটা শেষ হয়ে গেলে পরে দেবো, হ্যাঁ? একটু ধৈর্য ধরে শুনবেন, আমি বলে নিই, তারপরে আমি সব রিপ্লাইগুলো দেবো। আচ্ছা, তারপরে হচ্ছে একটা হচ্ছে, সবাই জানেন যে অক্সিজেনটা খুব কমে যায়, যেটাকে আমরা হাইপক্সিয়া বলি। হাইপক্সিয়া থেকে অক্সিজেন ডিম্যান্ড আমাদের শরীরে খুব বেড়ে যায়। এবার অক্সিজেন ডিম্যান্ড যখন বেড়ে যায়, কিছু কিছু হার্টের পেশেন্টদের যাদের ধরুন অলরেডি ব্লক আছে বা যাদের ধরুন হার্ট ফেলিয়ার হয়, সেই পেশেন্টগুলো কিন্তু হার্ট ফেলিয়ার প্রিসিপিটেট করতে পারে। কিছু মেকানিজম আছে, ডাইরেক্ট ভাইরাল ইনফেকশন অফ দ্য মায়োকার্ডিয়াম, মানে হার্টের মাসেলগুলোকে ভাইরাস ইনজুরি করতে পারে, সেখান থেকে মায়োকার্ডাইটিস বা মাসেল ইনজুরি, এক ধরনের মায়োকার্ডাইটিস বলবো, বা ইনফ্লামেশন অফ দ্য হার্টের মাসেল, এটা হতে পারে। আর একটা হচ্ছে খুব কমন, যেটা আমরা সবাই জানি, যে কোভিডে খুব থ্রম্বাস ফর্মেশন হচ্ছে ইন দ্য ফর্ম অফ মাইক্রোথ্রম্বাস, ম্যাক্রোথ্রম্বাস। সেখান থেকেও কিন্তু অ্যাকুট করোনারি সিনড্রোম, যেমন হার্ট অ্যাটাক, এসটি এলিভেশন, এমআই, এইসব জিনিসগুলো হচ্ছে। এবং এই সব কিছু জিনিসপত্র নিয়ে কিন্তু মোটামুটি আমাদের পেশেন্টগুলো ইউজুয়ালি প্রেজেন্ট যেগুলো করছে, একটা হচ্ছে হার্ট অ্যাটাক বা এসটিএমআই নিয়ে প্রেজেন্ট করছে। অনেক সময় আমরা দেখছি ইয়াং পেশেন্টগুলো, রিসেন্টলি কিছু আমরা পেশেন্ট পেয়েছি, যদিও তাদের কোভিড নেগেটিভ, কিন্তু একটু হয়তো আগে হয়তো কোভিড হয়ে গিয়েছিল। আমরা অনেকগুলো পেশেন্ট পেয়েছি যে রিসেন্টলি, যেগুলোর কোনো আন্ডারলাইং হার্টে ব্লক নেই, শুধু ক্লট হয়েছে, এবং সেগুলো সেই ক্লট ডিজলভ করার ইঞ্জেকশন দেওয়ার পরে সেই পেশেন্টগুলো খুব ভালো রিকভার করে গিয়েছে। আবার কিছু পেশেন্ট পেয়েছি যেগুলো মায়োকার্ডিয়াল ইনজুরি বা মায়োকার্ডাইটিস হয়েছে এবং খুব হাই মর্টালিটি, আমাদের প্রায় 30-40% মর্টালিটি কিন্তু সেই পেশেন্টগুলো। কাজেই এটা খুব একটা খারাপ। এবং কিছু কিছু জিনিস পাচ্ছি যে হার্টের অ্যারিথমিয়া বা অ্যাবনর্মাল বিটিং নিয়ে আসছে ইন দ্য ফর্ম অফ সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এইসব কিছু অ্যারিথমিয়া নিয়ে আসছে। তো মোটামুটি প্রেজেন্টেশন কিন্তু এইগুলোই। এবার কিভাবে ধরা পড়বো বা কি কি জিনিস করতে হবে, যেগুলো করলে মোটামুটি ধরা পড়ে যায়। দেখুন, যদি যেই পেশেন্টগুলো সিভিয়ার কোভিড হচ্ছে, তাদের কিন্তু আমরা সেই পেশেন্টগুলো ইউজুয়ালি ইন হসপিটাল বা হসপিটালে ভর্তি থাকা অবস্থায় তাদের আমরা চিকিৎসা করি। কাজে সেই পেশেন্টগুলোর কিন্তু সমস্ত ইভ্যালুয়েশন করা হয়। আমাদের ধরুন, আমি আনন্দলোকে যেহেতু আছি, আনন্দলোকে আমি প্রচুর রেফার পাই, এবং এই পেশেন্টগুলোকে আমরা রুটিন কিছু টেস্ট করে থাকি, যেমন একটা বেসলাইন ইসিজি, এবং পেশেন্ট যদি খারাপ ডেটেরিয়েট করে তাহলে আবার একটা পরবর্তীকালে আবার একটা ইসিজি, একটা বেসলাইন ইকোকার্ডিওগ্রাফি, একটা চেস্ট এক্স রে, এইচআরসিটি থোরাক্স, এবং দুটো রক্তের টেস্ট ইউজুয়ালি আমরা করে থাকি, একটা ট্রোপোনিন বা ট্রপটি, যেটা কিনা মায়োকার্ডিয়াল ইনজুরির মার্কার, আর একটা এন্টিপ্রো বিএনপি, যেটা কিনা হার্ট ফেলিয়ারের মার্কার। এবার এই ট্রোপোনিন আই বেশি যদি থাকে বা এন্টিপ্রো বিএনপি যদি খুব বেশি থাকে, তাহলে আমরা সেই পেশেন্টগুলো সম্বন্ধে একটু বেশি এক্সেসিভ কশাস হই, কারণ এই পেশেন্টগুলো দেখা গেছে যে দে আর নট অনলি ডায়াগনস্টিক, এরা কিন্তু প্রগনোস্টিক মার্কার হিসেবেও করে। মানে এইগুলো যাদের বেশি থাকে তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে সেই পেশেন্টগুলোর একটু কোভিডটা খারাপ ধরনের কোভিড হয়। এছাড়াও পেশেন্টগুলো, কিছু কিছু পেশেন্ট আমরা পাচ্ছি যাদের ধরুন ডি ডাইমার বলে একটি মার্কার আছে, যেটা দিয়ে আমরা কিনা হার্টের, মানে শরীরে কোনো লাংসে কোনো ক্লট বা জমছে কিনা সেগুলোর একটা ইনডাইরেক্ট এভিডেন্স পাই। এবং যদি যাদের ডি ডাইমার বেশি থাকে, সেই পেশেন্টগুলোকে ইউজুয়ালি আমরা আপ টু 45 ডেজ অবধি রক্ত পাতলা করার ট্যাবলেট, এক্সট্রা রক্ত পাতলা করার ট্যাবলেট ইউজুয়ালি আমরা প্রেসক্রাইব করে দিয়ে থাকি। এটা তো গেল কার্ডিয়াক পেশেন্টগুলো কী কী জিনিসপত্র নিয়ে আসতে পারে। এবার চলে আসছে নেক্সট ইম্পর্টেন্ট টপিক, যে ভ্যাকসিন কারা কারা নিতে পারে এবং কি কি ধরনের ভ্যাকসিন। ভারতে এখন অবধি আমাদের তিনটে ভ্যাকসিন হয়েছে। একটা স্পুটনিক ভ্যাকসিন, একটা যেটা, আর একটা হচ্ছে কোভ্যাক্সিন, আর একটা হচ্ছে কোভিশিল্ড। ইউজুয়ালি কোভিশিল্ড আর কোভ্যাক্সিনটাই রিসেন্টলি দেওয়া হচ্ছে, স্পুটনিকটা জাস্ট অ্যাভেলেবেল হচ্ছে, এটা এখনও বাজারে সেরকমভাবে আসেনি। কাজেই আমি এই দুটো নিয়েই বলবো। দুটো ভ্যাকসিনের মধ্যে পার্থক্য হচ্ছে যে ভারতের যেটা কোভ্যাক্সিন, যেটা ভারত বায়োটেকের, সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস, আর যেটা অ্যাস্ট্রাজেনেকার, যেটা সেরাম ইনস্টিটিউট করেছে, বা কোভিশিল্ড, সেটা হচ্ছে অ্যাডিনো ভাইরাস, সেটা শিম্পাঞ্জির থেকে নেওয়া, এবং তার মধ্যে স্পাইক প্রোটিনটা দিয়ে সেখান থেকে ভাইরাসটা দেওয়া হয়েছে। এবং আমি প্রচুর লোকের কোয়ারি পাচ্ছি যে ডাক্তারবাবু, ভাইরাস এই ভ্যাকসিন নিলে পরে শুনছি ব্লাড ক্লটিংয়ের সম্ভাবনা খুব বেড়ে যায়, তো কাজেই তারা ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছেন। একটা কথা বলে রাখি যে আমাদের কিছু স্টাডি হয়েছিল, যেগুলো দেখা গিয়েছে যে যদি কোভিড হলে কিন্তু এই যেটা আমি এতক্ষণ ধরে বললাম যে রক্ত জমাট বেঁধে যায়, সেই রক্ত জমাট বাঁধার চান্সেস
বেড়ে যায় প্রায় 16% বা 16%। হোয়ারাস যেটা কিনা এই ভ্যাকসিন রিলেটেড থ্রম্বাস মানে ভ্যাকসিন নিয়ে যে থ্রম্বাস বেড়েছে সেটা চান্সেস কিন্তু লেস দ্যান 1%। কাজেই ভ্যাকসিন ইজ সেফ। কাজেই এই একটা অদ্ভুত ভুল ধারণায় আপনারা থাকবেন না যে ভ্যাকসিন নিলে পরে আমাদের শরীরে ক্লটের সম্ভাবনা বেড়ে যায়। কোভিড হলে কিন্তু ক্লটের সম্ভাবনাটা বহু গুণে বেড়ে যায়, প্রায় 16%, হোয়ারাস ভ্যাকসিন রিলেটেড হচ্ছে লেস দ্যান 1%। এবার হচ্ছে যে কারা ভ্যাকসিন নিতে পারেন। সাধারণত অলরেডি হেলথ কেয়ার ওয়ার্কার আমরা যারা আছি বেশিরভাগ সবাই নিয়েছেন। কিছু ফ্রন্টলাইন ওয়ার্কার যেমন ধরুন পুলিশ পার্সোনেল, টিচার যারা ধরুন ভোটের ডিউটি করেছেন, পাবলিক সার্ভেন্টস, তারাও অলরেডি ভ্যাকসিন নিয়েছেন। এছাড়াও 60 বছরের ঊর্ধ্বে সবারই ভ্যাকসিন নেওয়া উচিত। এবং এখন তো অলরেডি 45-এর ওপরে এবং কামিং 1 মে থেকে 18 বছরের ঊর্ধ্বে সবাই ভ্যাকসিন পাওয়া যায়। স্পেশালি কাদের আমরা ভ্যাকসিন নিতে অবশ্যই বলছি, নাম্বার 1 হচ্ছে যাদের ধরুন কিছু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স আছে ইন দ্য ফর্ম অফ ডিমেনশিয়া, প্যারালিসিস, এসবগুলো মানে মাথার স্ট্রোক হয়েছে যাদের, তাদের একটা। কিছু পেশেন্টদের ক্রনিক কিডনি ডিজিজ, হার্ট ফেলিয়ার, হাইপার টেনশন, ডায়াবেটিস মেলাইটাস, তাদের ভ্যাকসিন নিতে হবে। পেশেন্টদের যদি ধরুন আগে বাইপাস সার্জারি বা পেসমেকার বসানো হয়েছে বা অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে তারা অতি অবশ্যই নেবেন। যাদের সিওপিডি আছে বা ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে তারাও অতি অবশ্যই নেবেন। এবার লোকে আমার কাছে প্রচুর কোশ্চেন আসছে, ডাক্তারবাবু ভ্যাকসিনে তো শুনছি পেপারে বেরোচ্ছে ভ্যাকসিন নিয়েও লোকে করোনা আক্রান্ত হয়েছেন, তাহলে ভ্যাকসিনের দেওয়ার কী উদ্দেশ্য? না, এই ভ্যাকসিন দেখুন সব কিছুর তা এফিকেসি বলে একটা বস্তু থাকে। এফিকেসি মানে ভ্যাকসিন নেওয়ার পরেও যে 100% এফিকেসি, যে 100% আপনাদের কোভিড হবেই না এরকম গ্যারান্টি কোথাও নেই। তাহলে কেন ভ্যাকসিনটা নেব? ভ্যাকসিন নেওয়ার সার্থকতা সেখানেই আছে যে ভ্যাকসিন নিলে পরে দেখা গেছে যে নাম্বার 1 ইনফেকশনের চান্সেসটা কমে যায়, নাম্বার 2 সিভিয়ারিটি অফ দ্য ইনফেকশনের চান্সেস কমে যায়। যেই 70 বছরের বয়স্ক ভদ্রলোক বা ভদ্রমহিলা ভ্যাকসিন নিয়েছেন তাদের যদি কোভিড হয় তাহলে দেখা গিয়েছে তাদের সিভিয়ার কোভিড ইউজুয়ালি হয় না এবং তাদের ওই সর্দি হাঁচি কাশির ওপর দিয়েই কিন্তু তাদের কোভিডটা বেরিয়ে গেল। হোয়ারাস যদি ভ্যাকসিন না নেওয়া থাকে তাহলে কিন্তু সেই পেশেন্টগুলোই সিভিয়ার কোভিড হয়ে সাকাম করে যাবেন আনফর্চুনেটলি। কারণ অলরেডি আপনারা দেখছেন যে বেডের ক্রাইসিস, অক্সিজেনের ক্রাইসিস, সব কিছু আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা অলরেডি কোলাপস ছিল। কোভিড এসে সেটাকে জাস্ট এক্সপোজ করে দিয়েছে। কাজেই নিজেদেরটাকে নিজেকেই দেখতে হবে। ভ্যাকসিন অতি অবশ্যই নেবেন। ভ্যাকসিন নিলে পরে কিন্তু, এবং ভ্যাকসিন নেওয়ার পরে আরও এক ধরনের লোককে দেখছি যারা কিনা ভ্যাকসিন নেওয়ার পরে গর্বে বুক ফুলিয়ে বলে বেড়াচ্ছে যে এই তো আমি ভ্যাকসিন নিয়ে নিয়েছি, আমার আর কিচ্ছু দরকার নেই। না, এটা খুব ভুল ধারণা। ভ্যাকসিন নেওয়ার পরেও আপনার কিন্তু কোভিড হতে পারে, কিন্তু এবং সেই কোভিডগুলোর ক্ষেত্রে যেটা সমস্যা হবে যদি আপনি ইয়াং পেশেন্ট হন, তাহলে আপনার যদি সেই কোভিড হয়, হয়তো ভ্যাকসিন নেওয়ার কারণে আপনার মধ্যে কোনো সেটা সিমটম এলো না বা খুব মাইল্ড সিমটম এলো, কিন্তু আপনার থেকে কিন্তু অন্য লোককে ছড়াতে পারে। কাজেই কোভিড নেওয়ার পরেও কিন্তু আপনাদের সেই মাস্ক, স্যানিটাইজেশন এবং ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্সিং, এই জিনিসগুলো কিন্তু মেনটেন করে চলতে হবে। নাম্বার 2 আসি যে অনেকেই বলছেন ডাক্তারবাবু অ্যালার্জি আছে, আমি কি ভ্যাকসিন নিতে পারবো? প্রথম হচ্ছে যে যে ভ্যাকসিন অ্যালার্জি হলে পরে নিতে পারবেন কি না। হ্যাঁ, এমনিতে ফুড অ্যালার্জি হলে পরে বা কোনো ড্রাগে অ্যালার্জি হলে পরে সেরকম কন্ট্রা ইন্ডিকেশান নেই, কিন্তু যদি ধরুন আগে কোনো দিন কোনো ভ্যাকসিনে অ্যালার্জি হয়েছে তাহলে কিন্তু অতি অবশ্যই প্রিকশন নেওয়া উচিত। নাম্বার 2, স্কিন র্যাশ বা স্কিনের যাদের অ্যালার্জি থাকে তাদের ইউজুয়ালি ভ্যাকসিনে কোনো সমস্যা হয় না বলে দেখা গিয়েছে। নাম্বার 2 হচ্ছে যে প্রিকশন হলে পরে এবার কোশ্চেন আসবে যে স্পেশাল প্রিকশনস, যে কারো ধরুন আগে কোভিড হয়ে গিয়েছে তখন তারা কি করবেন। কোভিড হলে পরে ইউজুয়ালি 4 থেকে 10 সপ্তাহ পরে ভ্যাকসিন নিতে হবে। প্লাজমা থেরাপি যদি কেউ পেয়ে গিয়ে থাকেন, ধরুন আগে একবার কোভিড হয়েছে তাকে প্লাজমা দেওয়া হয়েছে, সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি 4 সপ্তাহ পরে ভ্যাকসিন দেওয়া যায়। ডায়াবেটিস মেলাইটাস, আচ্ছা সুগারের পেশেন্টদের ইউজুয়ালি সকালবেলা কিন্তু আপনারা খাওয়া দাওয়া করে তবেই ভ্যাকসিনটা নেবেন। যদি পেশেন্ট স্টেরয়েডে থাকে তাহলে ইউজুয়ালি স্টেরয়েডের ডোজটা যদি 7.5 ও যদি প্রেডনিসোলন হয় তাহলে 7.5-এর কম করে নিয়ে এসে অ্যাটলিস্ট 2 সপ্তাহ থেকে তারপরে ভ্যাকসিন নেওয়া উচিত। কোনো পেশেন্ট যদি কোনো ওরাল ইমিউনো কম্প্রোমাইজ ড্রাগ থাকে, যেমন মেথোট্রেক্সেট গ্রুপের কিছু ড্রাগ অনেকে থাকে, তাহলে 2 সপ্তাহ স্টপ করে
তবে ভ্যাকসিনটা নেওয়া উচিত। অনেকেই শুনছেন যে ডাক্তারবাবু অ্যালকোহল নিলে পরে কিছু অ্যালকোহলের সাথে কিছু আছে কিনা। না, অ্যালকোহলের সাথে ইউজুয়ালি এখন অবধি কোনো সেরকম রেকমেন্ডেশন নেই যে অ্যালকোহল ইয়ের পরে অ্যালকোহল বন্ধ করতে হবে, সেরকম কিছু নেই। এমনিতে আমার তবে অ্যালকোহল একটু কম খেতে বলি, কারণ অ্যালকোহলে অনেক সময় দেখা গেছে যে ইমিউন রেসপন্সটা একটু কম থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে যে প্রচুর কোশ্চেন থাকে যে সার্জারি, ধরুন কোনো একটা সার্জারি আছে, ইউজুয়ালি আমরা বলি ভ্যাকসিন দেওয়ার পরে 2 সপ্তাহ ডেফার করে ভ্যাকসিন সার্জারিতে কোনো যারা তারা ভ্যাকসিন 2 সপ্তাহ পরে ইউজুয়ালি সার্জারিটা করা উচিত ভ্যাকসিন নেওয়ার পরে। আচ্ছা, অন্য ভ্যাকসিন নিলে পরে হ্যাঁ ইউজুয়ালি কোনো যদি লাইভ ভ্যাকসিন নেওয়া হয় তাহলে কিন্তু অ্যাটলিস্ট 1 মাস ওয়েট করে তবেই করোনা ভ্যাকসিন নেওয়া উচিত, বা দুটো ভ্যাকসিনের মধ্যে গ্যাপটা শুড বি 30 ডেজ। আচ্ছা, এবার হচ্ছে যে রক্ত পাতলা করা ট্যাবলেট, খুব পেশেন্ট আমাদের কাছে, আমি যেহেতু কার্ডিওলজিস্ট, প্রচুর পেশেন্ট আছে যারা ধরুন বাইপাস সার্জারি হয়েছে বা যাদের অ্যাঞ্জিওপ্লাস্টি বা স্টেন্টিং হয়েছে, যারা কোভিড, যারা অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল বা ওই ধরনের রক্ত পাতলা করার ট্যাবলেট খান, তাদের ক্ষেত্রে বলি যে না, সেরকম এই ড্রাগগুলো বন্ধ করার কোনো দরকার নেই। শুধু যেহেতু এগুলো রক্ত পাতলা করার ট্যাবলেট, যেহেতু এটা ইন্ট্রামাস্কুলার বা মাসেলের মধ্যে ভ্যাকসিনটা দেওয়া হয়, তো ভ্যাকসিন দেওয়ার পরে জায়গাটা একটু চেপে ধরে থাকবেন অ্যারাউন্ড 10 মিনিটের মতো। সেম থিং যারা ধরুন ওয়ারফেরিন বা নিউয়ার অ্যান্টিকোয়াগুলেন্স, যেমন ধরুন ড্যাবিগ্যাট্রান বা রিভারক্সোবান, এই ধরনের রক্ত পাতলা করার ট্যাবলেটগুলো খান, তাদের ক্ষেত্রেও একইভাবেই প্রযোজ্য যে আপনাদের ক্ষেত্রে যেহেতু লোকাল মাসেলে হেমাটোমা হওয়ার চান্সেস একটু বেশি থাকে, ওই দেওয়ার পরে একটু বেশিক্ষণ 10 মিনিট 15 মিনিট একটু চেপে ধরে থাকতে হবে, আদারওয়াইজ কোনো কিন্তু কন্ট্রাইন্ডিকেশন সেরকম কিছু নেই। ইউজুয়ালি প্রেগন্যান্সি এবং ল্যাকটেটিং মাদার যারা, তারা ইউজুয়ালি এই বছর এখন ভ্যাকসিন দেওয়া ইউজুয়ালি হচ্ছে না। আর সবার শেষে বলি যে মাস্কটা সবাই পরুন। ক্লথ মাস্কের কোনো ভ্যালু নেই, খুব শুনতে খারাপ লাগলেও ক্লথ মাস্কে কিন্তু সেরকম কিছু ভ্যালু নেই। চেষ্টা করুন যদি N95 মাস্ক পরতে পারেন, অথবা যদি সার্জিক্যাল 3 প্লাই মাস্ক পরেন। এবং মাস্কে আমি অনেকেই দেখছি যে মাস্ক পরে থাকছেন, কথা বলার সময় মাস্কটা এরকমভাবে নিচে নামিয়ে আবার কথা বলছেন, আবার মাস্কটা পরে নিচ্ছেন, আপনার হাতটা কিন্তু সেখান থেকে ইনফেক্টেড হয়ে গেল। যখনই আমরা মাস্ক পরছি, মাস্কের বাইরের দিকটাকে আমরা ধরেই নিই দ্যাট সারফেস ইজ ইনফেক্টেড। তো যখনই আপনি মাস্কের সামনের দিকে ধরবেন, আপনাকে ধরে নিতে হবে যে আপনার হাতের মধ্যে জীবাণু আছে। তো কাজেই সেই জন্য যদি মাস্কের সামনে কখনো হাত দেন, তাহলে সাথে সাথে হাত ধুয়ে ফেলতে হবে বা স্যানিটাইজ করে ফেলতে হবে। এবং চেষ্টা করুন যে বাড়িতে 4টে সেটের মাস্ক রাখতে। প্রথম 1 2 3 4 করে 4 দিন মাস্ক পরলেন, আবার 5 নম্বর দিনের দিন গিয়ে আবার আগের মাস্কটা পরলেন, এবং ওই মাস্কটা এমন রৌদ্রু আছে সেরকম জায়গায় গিয়ে মাস্কটাকে ঝুলিয়ে রাখবেন। এবং 4 দিন পরে ইউজুয়ালি ভাইরাসগুলো 72 আওয়ার্স অবধি থাকে, তার বেশি ভাইরাসগুলো থাকতে পারে না ইনঅ্যানিমেট অবজেক্টের ওপরে। তো কাজেই মাস্কগুলো সাধারণত এই 4 নম্বর দিনের পরে আবার 5 নম্বর দিনে গিয়ে 1 নম্বর মাস্কটা কিন্তু আপনি পরতে পারেন। এরকমভাবে ইউজুয়ালি N95 মাস্কগুলো আমরা 4 থেকে 5 বার করে রিপিট করতে পারি, তাতে অনেকটাই আমাদের পয়সাটা কিন্তু, খরচাটা কিন্তু বাঁচে। আচ্ছা, এইবার আমি একটু কোশ্চেনগুলোর উত্তর দেবো যেগুলো ফেসবুক লাইভে এসছে। আচ্ছা, সহেলি সাহা করেছে, দাদা আমার মায়ের হার্ট ব্লকেজ, 12% ইকোস্প্রিন এভি 170 খান, নাইট্রোকন্টিন খায়, বিপি রিস্ক ফ্যাক্টর কতটা? দেখুন, হাইপার টেনশন যেহেতু আছে, বিপি কন্ট্রোল থাকলে পরে অসুবিধা নেই, বিপি কন্ট্রোল থাকলে পরে আমরা বলি, তবে ভ্যাকসিনটা দিয়ে নেওয়া ভালো। ওনার বয়স যেহেতু আশা করা যায় 45-এর ওপরে, ভ্যাকসিনটা দিয়ে নিন। রিস্ক কতটা কি, এটা এখন রিস্ক তো আছেই, যেহেতু এতগুলো সমস্যা আছে, রিস্ক আছে, কিন্তু ভ্যাকসিন দিয়ে নিন। আচ্ছা, তারপরে নেক্সট থাকলাম, ওকে, থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ড ওয়ার্ডস। সূর্য মাস্টারটাকে বলছি দাদা। এই আপাতত, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, দেখি কি কি কোশ্চেন আসছে। আচ্ছা, আমার একজন রিলেটিভ ফার্স্ট ডোজ নেওয়ার পর কোভিড অ্যাফেক্টেড হয়ে হসপিটালাইজড হয়েছিলেন, সেকেন্ড ডোজ মিস করে গিয়েছিলেন উনি, এখন কি উনি আবার সেকেন্ড নিতে পারবেন সেকেন্ড ডোজ? হ্যাঁ, যেটা আমি বললাম যে কোভিড হওয়ার পরে আবার 4 থেকে 10 সপ্তাহ পরে উনি আবার সেকেন্ড ডোজটা নিতে পারবেন।
ডায়ালিসিস পেশেন্টরা কি ভ্যাকসিন নিতে পারে? অবশ্যই নেবেন, অবশ্যই নেবেন। সিকেডি পেশেন্ট, কিডনি ডায়ালিসিস পেশেন্ট, আপনারা কিন্তু ইমিউনো কম্প্রোমাইজড, এই পেশেন্টগুলো ভ্যাকসিন নেওয়া অতি অবশ্যই দরকার। এবং ওই যে আগে, এখন তো 45-এর উপরে সবাই ছিল, যখন এই একটা সময় ছিল 45-এর উপরে কারা নিতে পারবেন, সেখানে যে গ্রুপগুলো ছিল তার মধ্যে কিন্তু আমি অলরেডি বলেছি যে সিকেডি পেশেন্ট মানে ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট, তারা কিন্তু অতি অবশ্যই ভ্যাকসিন নেবেন এবং নেওয়া উচিত। এই পেশেন্টরা ইমিউনো কম্প্রোমাইজড, এদের ভ্যাকসিন দিতে হবে। হ্যাঁ, মিস্টার পল্লব চক্রবর্তী, ইয়েস, ইয়োর ফাদার ক্যান টেক ভ্যাকসিন। অলরেডি আমি বলে দিয়েছি যে হার্ট ফেলিয়ার, পেসমেকার ইমপ্ল্যান্টেড পেশেন্ট, বাইপাস পেশেন্ট, অ্যাঞ্জিওপ্লাস্টি পেশেন্ট, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, এগুলো সব পেশেন্টরাই কিন্তু ভ্যাকসিন নিতে পারেন। স্যার, আমার মায়ের 1 মাস আগে পেসমেকার বসানো হয়েছে, মায়ের এজ 64, ভ্যাকসিনেশন কি নিতে পারবেন? হ্যাঁ, আমি যেটা বললাম যে সার্জারি বা অ্যাকুট ইলনেস, আচ্ছা কোনো অ্যাকুট ইলনেস যদি কারো হয়ে গিয়ে থাকে, অ্যাকুট ইলনেসের পরে অ্যাটলিস্ট 4 সপ্তাহ ওয়েট করে যখন পেশেন্টগুলো একটু স্টেবল হচ্ছে তখন ভ্যাকসিন নেওয়া উচিত। একদম ইমিডিয়েটলি, ধরুন আমার পেশেন্ট আজকে এখন হসপিটালে ভর্তি আছে কোনো শরীর খারাপের জন্য, তাকে আজকে ছুটি দেওয়া হয়েছে, ডোন্ট গো ফর ভ্যাকসিনেশন ফর ইন দ্য নেক্সট ডে, ওয়েট ফর অ্যাটলিস্ট 4 উইকস, তারপরে ভ্যাকসিনটা নিতে হবে। N95 মাস্ক ধুয়ে ইউজ করলে তো সেটার আর কোনো ভ্যালু থাকে না, না একদমই থাকে না। N95 মাস্ক ধোয়ার কোনো ব্যাপার নেই। দেখুন এই N95 মাস্ক যেভাবে কাজ করে, এগুলো অ্যাকচুয়ালি পিওজো ইলেকট্রিক এফেক্ট, যেগুলো একটা একটু ইলেকট্রিক এফেক্টের মধ্যে দিয়ে বা একটা কারেন্টের একটা ওই স্ট্যাটিক কারেন্টের সেই হিসেব অনুযায়ী কিন্তু N95 মাস্কগুলো কাজ করে আমাকে, এবং সেই জন্য কিন্তু জল দিয়ে ধুলে পরে কিন্তু সেটা চলে যায়। কাজেই N95 মাস্ক ধোয়ার কোনো মানে হয় না। 4টে মাস্ক কিনুন, 1 2 3 4 করে মার্ক করে রাখুন এবং 5 নম্বর দিনে গিয়ে 1 নম্বরটা পড়ুন। এরকমভাবে আপ টু 5 টাইমস ইউ ক্যান ওয়্যার। Unknowingly some COVID positive patient took vaccine, then please tell me further precautions. দেখুন, কোভিড পজিটিভ পেশেন্ট টুক আননোয়িংলি, ইউজুয়ালি কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে ভ্যাকসিন নেওয়ার পরে একটু পেশেন্টগুলো ডেটোরেট করে। তো কাজে কোভিড পজিটিভ পেশেন্ট ভ্যাকসিন সেই জন্যই 4 থেকে 6 সপ্তাহ 10 সপ্তাহ ওয়েট করে কোভিড ভ্যাকসিন নেওয়ার কথা বলা হয়েছে। সেই পেশেন্টগুলোকে একটু ঘন ঘন মনিটর করতে হবে এবং তাদেরকে স্যাচুরেশন, ব্লাড প্রেশার, 2-3টে জিনিস বাড়িতে আপনারা যেটা মনিটর করতে পারেন, যেগুলো আমরা সব পেশেন্টকেই বলে রাখি। নাম্বার 1 হচ্ছে যে পালস রেট, যদি হার্ট রেট বা পালস রেট যদি 120-র ওপরে যায়, বা যদি বিপিটা 100/60-এর নিচে নেমে যায়, অথবা যদি অক্সিজেনের স্যাচুরেশন 94-এর নিচে নেমে যায়, এবং যদি টেম্পারেচার উইদাউট প্যারাসিটামল 103-এর ওপরে ওঠে বা উইথ প্যারাসিটামল 101-এর ওপরে ওঠে, এই পেশেন্টগুলো কিন্তু একটু খারাপ ধরনের পেশেন্ট বলে আমরা মনে করি। এবং এই 4টে বাড়িতে সবাই আমরা মনিটর করতে পারি এখন। এই 4টে জিনিস অ্যাটলিস্ট যদি কেউ মনে না রাখতে পারেন, এই 4টে জিনিস মনে রাখুন যে পালস রেট 120-র ওপরে, বিপি 100/60-এর নিচে, রেসপিরেটরি রেট বা বুকের ওঠানামাটা ঘন্টায় যদি 25-এর ওপরে যায়, মিনিটে যদি 25-এর ওপরে যায়, অথবা যদি অক্সিজেনের মাত্রা 94-এর নিচে নেমে যায়, তাহলে কিন্তু বা টেম্পারেচার বা ফিভার যদি 103-এর ওপরে যায় প্যারাসিটামল ছাড়া, বা 101-এর ওপরে যায় প্যারাসিটামল ছাড়া, তাহলে কিন্তু একটু এক্সট্রা প্রিকশন হন এবং ইমিডিয়েটলি এই পেশেন্টগুলোর কিন্তু হসপিটালাইজেশনের দরকার হবে। বেবি টেক্স ব্রেস্ট মিল্ক, ক্যান মাই মাদার টেক ভ্যাকসিন? না, ব্রেস্ট ল্যাকটেটিং মাদারদের ভ্যাকসিন এখনো কিন্তু দেওয়া হচ্ছে না। শ্রেয়সী বলেছে যে আমার 1 পেশেন্ট ইজিলি কোভিড অ্যাফেক্টেড হয়েছিল, এখন নেগেটিভ, ও প্লাজমা ডোনেট করতে চায়। কতদিন? 28 দিন পর থেকেই ডোনেট করা যায়। আচ্ছা,
আর হচ্ছে স্যার আমার দিদার অ্যাজমা আর্থ্রাইটিস আছে, উনি কি ভ্যাকসিন নিতে? হ্যাঁ, উনি অ্যাজমা থাকলেও ভ্যাকসিন নিতে পারবে। এবার আর্থ্রাইটিসে দেখতে হবে, যেটা আমি অলরেডি বললাম, যে মেথোট্রেক্সেট গ্রুপের কোনো যদি কোনো ওষুধ খান, যেগুলো এই গাঁটে ব্যথার জন্য অনেক সময় দিয়ে থাকে, বা যদি কোনো স্টেরয়েড দিয়ে দেওয়া থাকে, স্টেরয়েডের ডোজটাকে কমাতে হবে। 7.5-এর নিচে অ্যাটলিস্ট স্টেরয়েডের ডোজ নিতে হবে, বা মেথোট্রেক্সেট থাকলে পরে 2 সপ্তাহ মেথোট্রেক্সেট বন্ধ করে তবে ভ্যাকসিন নিতে হবে। অ্যালার্জি আছে আমার মায়ের, ভ্যাকসিন, হ্যাঁ আমি অলরেডি বলে দিলাম যে এমনি ইউজুয়াল অ্যালার্জিতে কিন্তু কোনো ভ্যাকসিন নেওয়ার কন্ট্রাইন্ডিকেশন নেই। স্কিন অ্যালার্জি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এগুলোতে ভ্যাকসিন দেওয়া যেতে পারে। শুধু খেয়াল রাখবেন, আগে যদি কোনো ভ্যাকসিনে, যদি যেমন ধরুন টিটানাসের টক্সয়েডের ভ্যাকসিন নিয়েছেন, সেখানে অ্যালার্জি হয়েছে, বা অন্য কোনো ভ্যাকসিনে অ্যালার্জি আছে, তাহলে সেই পেশেন্টগুলোকে, বা খুব সিভিয়ার ফর্ম অফ অ্যালার্জি, যাদের ধরুন অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন হয়েছে, অ্যালার্জির জন্য হসপিটালে ভর্তি হতে হয়েছে কোনো কিছু ইঞ্জেকশনে, সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা একটু প্রিকশন নিয়ে থাকতে বলি। আনন্দলোকে এখনও ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। পেশেন্ট এজ 76 উইথ সিএডি পিএডি অ্যান্ড থাইরয়েড ভ্যাকসিন নিতে পারবে? অতি অবশ্যই নেওয়া উচিত। এতদিন নেননি কেন? অতি অবশ্যই নেওয়া নেবেন, নিয়ে নিন। হ্যাঁ, আমি তো বলেই দিলাম, সেকেন্ড ডোজ নেওয়ার পরেও ভ্যাকসিন হতে পারে, হতেই পারে। ভ্যাকসিন তো 100% ফুল প্রুফ নয়। এটা হচ্ছে আপনার সিভিয়ার ফর্ম থেকে মাইল্ড ফর্মে করে দেবে। যেটা ধরুন বুকে ভেন্টিলেশন ঢুকে যেত, তার জায়গায় সর্দি কাশি হয়ে সেটা অল্পের উপর দিয়ে বেরিয়ে যাবে। আমার অনেক ডাক্তার বন্ধুও হয়েছে, গত বছর তাদের কোভিড হয়েছে, তারপরে 2টো ভ্যাকসিন নিয়েছে, স্টিল দে হ্যাভ গট ইনফেক্টেড দিস টাইম। কিন্তু সেই পেশেন্টগুলো দুদিন শুধু, আমার সেই 2-3জন বন্ধুর, তাদের শুধু দুদিন শুধু স্মেল চলে গিয়েছিল, তার দুদিনের পর থেকে আবার তারা সুস্থ। কাজেই ভ্যাকসিনটার নেওয়ার সার্থকতা কিন্তু সেখানটাতেই। মানুষ জিজ্ঞেস করেছো যে আমার পেশেন্টের রিকোস্প্রিন চলছে, নিতে পারবে? ইমিডিয়েট নিডেড না, এনজিও নিডেড পেশেন্ট কি ভ্যাকসিন নিতে পারবে? আমি যে কোনো বললাম, যে কোনো সার্জারির আগে 2 সপ্তাহ অ্যাটলিস্ট ওয়েট করে, তবে ভ্যাকসিন দেওয়ার পরে 2 সপ্তাহ পরে কিন্তু সার্জারি, যে কোনো সার্জারি যাওয়া উচিত। আজ এই এই পর্যন্তই। আশা করা যায় অনেক কিছু বলতে পারলাম। এরপরে যদি আর কিছু থাকে তাহলে সব সেগুলো পরে জানাবো। ধন্যবাদ।